আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফরিদা পারভিন, প্রভাষক জীববিজ্ঞান, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এবিও ব্লাড গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর। বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্টেনার, তোমরা অবশ্যই নাম শুনেছ, যাকে বলা হয় রক্ত শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। উনি সর্বপ্রথম মানুষের লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে, যেহেতু লোহিত রক্তকণিকা একটা কোষ এবং প্রাণী কোষ, তার সবচেয়ে বাইরের দিকে হচ্ছে প্লাজমা মেমব্রেন। ওই প্লাজমা মেমব্রেনে অ্যাগ্লুটিনোজেন নামক দুই ধরনের প্রোটিন জাতীয় রস উনি দেখতে পান। অ্যাগ্লুটিনোজেন, আর ওই দুই ধরনের প্রোটিন জাতীয় রসকে নাম ধরেন একটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন এ, অথবা এটার আরেক নাম হচ্ছে অ্যান্টিজেন এ, আরেকটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন বি, যাকে বলা হয় অ্যান্টিজেন বি। এটা কোথায় দেখতে পান? লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে। এবার উনি সেম মানুষের রক্তরসে যান। এবার রক্তরসে উনি গিয়ে দেখান যার লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে অ্যান্টিজেন এ আছে, তার রক্তরসে বা প্লাজমায় আছে অ্যান্টিবডি নামক বা অ্যাগ্লুটিনোজেন নামক দুই ধরনের প্রোটিন জাতীয় রস। একটাকে উনি নামকরণ করেন অ্যাগ্লুটিনিন বি বা অ্যান্টিবডি বি, আরেকটাকে নামকরণ করেন অ্যাগ্লুটিনিন এ বা অ্যান্টিবডি এ। এবার উনি দেখতে পান যে ওই যে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে অ্যান্টিজেন এ, তার উপর ভিত্তি করে উনি রক্তের একটা গ্রুপ করেন। অর্থাৎ যার লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে উনি অ্যান্টিজেন এ দেখতে পান, তাকে নামকরণ করেন এ ব্লাড গ্রুপধারী। যার প্লাজমা মেমব্রেনে বি আছে, সে হচ্ছে বি ব্লাড গ্রুপধারী। যার প্লাজমা মেমব্রেনে এ বি এর দুইটাই আছে, তাকে বলা হয় এবি ব্লাড গ্রুপধারী। আর যার লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনের এ বি দুইটা অ্যান্টিজেনের কোনোটাই নেই, তাকে বলা হয় ও ব্লাড গ্রুপধারী। এবার এই চারটা ব্লাড গ্রুপের প্রত্যেকটারই রক্তরসে যার এ ব্লাড গ্রুপ অ্যান্টিবডি থাকে বি, যার বি ব্লাড গ্রুপ অ্যান্টিবডি থাকে এ, তুমি বি কে বিটা বা এ কে আলফা দিয়েও প্রকাশ করতে পারো। যার এ বি, তার হচ্ছে কোনো অ্যান্টিবডি নেই, আর যার ও, তার এ এবং বি দুইটাই অ্যান্টিবডি থাকে। তাহলে এতটুক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ তার রক্তরসে তার কোনো সমসংস্থ অ্যান্টিবডি নেই, অর্থাৎ তার কি বিপরীত একটা অ্যান্টিবডি আছে। আর এই কথা থেকে আমরা একটা কথা বলতে পারি, ইউনিভার্সাল কথা, যে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে যে অ্যান্টিজেন আছে তার সমসংস্থ অ্যান্টিবডি তার রক্তরসে নেই। কারণ সমসংস্থ অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন পাশাপাশি থাকবে তখন রক্তটা জমাট বেঁধে যাবে। তার মানে বোঝা যায় আমাদের এই যে তথ্যটা, এই তথ্যটা হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ যার রক্তের লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে যে অ্যান্টিজেন থাকবে তার সমসংস্থা অ্যান্টিবডি থাকবে না। আর এরকম আছে বলে আমাদের সচরাচর রক্তটা জমাট বাঁধে না। আর জমাট না বাঁধলেও রক্ত দেয়া নেয়ার যেহেতু একটা বিষয় আছে, সুতরাং রক্ত জমাট বাঁধার একটা পসিবিলিটি আছে। এখন আমরা দেখব যে কে কাকে কিভাবে রক্ত দিলে রক্তটা জমাট বেঁধে যায়। খেয়াল করো, ধরো এ ব্লাড গ্রুপধারী যে, তার রক্তের প্রয়োজন হলো। এখন এই মুহূর্তে যদি তার রক্তের প্রয়োজন হয়, তাকে আমরা বলবো গ্রহীতা। যে তাকে রক্ত দিবে তাকে আমরা বলবো দাতা। এখন তোমরা ধরে নাও তোমাদের এটা হচ্ছে এই মুহূর্তে গ্রহীতা, তাকে বি, এ বি এবং ও এই তিনটার কে রক্ত দিতে পারবে। কেন দিতে পারবে? ধরো বি এ কে রক্ত দিল, তাহলে বাইরে থেকে আসলো কে? বি। কার দেহে আসলো? এর দেহে। এখন বাইরে থেকে যে আসলো তার অ্যান্টিজেন, যার দেহে আসলো তার অ্যান্টিবডি মিশে কি হবে? রক্তটা হয় মিশে যাবে, না হয় কি হবে? জমাট বেঁধে যাবে। এখন যদি বি এ কে রক্ত দেয়, বাইরে থেকে আসলো বি, কার দেহে আসলো? এ। এখন আমরা জানি এর অ্যান্টিবডি হচ্ছে কি? বি বা বিটা। সুতরাং এই বি কি? হোমোলোগাস। সেম ভাবে এই এও কি? হোমোলোগাস। যার কারণে কি হচ্ছে, ওই বি যদি এ কে রক্তটা দেয়, যতটুক রক্ত বি এর দেহ থেকে এর দেহে গেল ততটুক অংশ কি হয়? জমাট বেঁধে যায়। তাহলে জমাট যদি বেঁধে যায়, এক্ষেত্রে গ্রহীতার উপকারের চেয়ে কিন্তু অপকারী হবে। সেম ভাবে আমরা যদি দেখি এ বি যদি এ কে রক্ত দেয়, বাইরে থেকে আসলো কে? এ বি।
তাহলে এ বির যেহেতু দুইটাই অ্যান্টিজেন আছে আর এ এর কি বি অ্যান্টিবডি, এই বি এবং এই বি মিলে কি হয়ে যাবে, রক্তটা জমাট বেঁধে যাবে। তাহলে এ বিও কি একে দিতে পারলো না। এবার আমরা দেখলাম ও, ও যদি একে রক্ত দেয়, বাইরে থেকে আসলো কে ও। এখন আমরা জানি ও কেন হয়েছে, তার কারণ হচ্ছে তার কোনো অ্যান্টিজেন নেই। তাহলে যেহেতু তার কোনো অ্যান্টিজেন নাই, এখন ও যদি এর দেহে যায়, এই অ্যান্টিবডি ও এর বিরুদ্ধে কাজ করার কোনো সম্ভাবনা নেই। এখন তোমাদের মনে হতে পারে যে এই এই অ্যান্টিজেন আর এই এতটুকু অ্যান্টিবডিও তো কাজ করতে পারে, কিন্তু তোমরা মনে রেখো যে একটা গ্রহিতা যখন বাইরে থেকে রক্ত নেবে, গ্রহিতার দেহে রক্তের পরিমাণই সবচেয়ে বেশি। কারণ আমরা জানি একটা সুস্থ স্বাভাবিক মানুষের রক্তে কি প্রায় দেহে কি 4 থেকে 5 লিটার রক্ত থাকে, আর দাতা যখন রক্ত দিবে তার পরিমাণটা কিন্তু অনেক কম। তাই ওই কম পরিমাণের এতটুকু অ্যান্টিবডি আর অ্যান্টিজেন জমাট বেঁধে গেলে সেটা কোনো প্রভাবই ফেলবে না, যার কারণে এই এ কে ও রক্ত দিতে পারছে। তাইলে আমরা কি বলবো, এ তার নিজের রক্ত তো নিবেই, সাথে কি ও এর রক্ত নিবে। তাহলে এ রক্ত নিল কার কার, এর এবং ও এর। সেম ভাবে বি রক্ত কার কার নিতে পারবে, বি এর এবং ও এর। এ বি নিতে পারবে, এ বি ও এর। কেন নিতে পারবে খেয়াল করো, কারণ হচ্ছে এ যদি এ বি কে দেয়, এ বির কোনো অ্যান্টিবডি নাই, বিক্রিয়া হবে না। বি যদি এ বি কে দেয়, এ বির কোনো অ্যান্টিবডি নাই, বিক্রিয়া হবে না। ও যদি এ বি কে দেয়, এর কোনো অ্যান্টিবডি নাই, বিক্রিয়া হবে না। এখন তোমাদের মনে হতে পারে যে যেহেতু এ বির কোনো অ্যান্টিবডি নাই, তাহলে এ বির কি কোনো ইমিউনিটি নাই বা রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা নাই? কিন্তু তোমাদের মনে রাখতে হবে আমাদের রক্তে অ্যান্টিবডি কিন্তু দুই ধরনের। এক অ্যান্টিবডি আমাদের অ্যান্টিজেনের সাথে থেকে আমাদের ব্লাড গ্রুপিং নির্ধারণ করে, আর আরেক অ্যান্টিবডি বাইরে থেকে যখন কোনো জীবাণু আমাদের রক্তে প্রবেশ করে, বিশেষ করে ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো জীবাণু আমাদের রক্তে প্রবেশ করে, তখন আমার শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট সেল অ্যান্টিবডিটা তৈরি করে সেই জীবাণুগুলোকে প্রতিহত করে। তাহলে এবির কোনো ইমিউনিটি নাই, এটা কিন্তু বললে ভুল হবে, কারণ তার শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট সেল কিন্তু ইমিউনিটিটাকে কন্ট্রোল করছে, আর এই অ্যান্টিবডিটা হচ্ছে তার ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী। তাহলে এ বি কি করছে, এ এর কাছ থেকে নিল, বি এর কাছ থেকে নিল, এ বি এর কাছ থেকে নিল, ও এর কাছ থেকে নিল। সেম ভাবে ও এর যখন রক্ত প্রয়োজন হবে, শুধুমাত্র সে ও এর কাছ থেকেই নিতে পারবে। কারণ এ যদি ওকে দেয়, এই এ মিলে জমাট বেঁধে যাচ্ছে, বি ওকে দিলে এটা মিলে জমাট বেঁধে যাচ্ছে, আর এ বি দিলে তো সরাসরি পুরোটাই কি জমাট বেঁধে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম এ বি ও কার কার কাছ থেকে রক্ত নিতে পারলো। এবার এ কাকে কাকে দিতে পারলো, এ কে এবং এ বি কে। বি কাকে পারলো, বি কে এবং এ বি কে। এ বি কাকে পারলো, শুধুই এ বি কে। আর ও কাকে পারলো, সবাইকে। এই জন্য আমরা সার্বজনীন একটা কথা বলে থাকি যে যেহেতু এ বি সবার কাছ থেকে রক্ত নিল আর ও সবাইকে রক্ত দিল, এজন্য আমরা কি বলবো, ওকে বলবো সার্বজনীন দাতা এবং এ বি কে বলবো কি সার্বজনীন গ্রহীতা। ঠিক আছে? তাহলে এই অবস্থায় যদি তোমাদের এখান থেকে যে প্রশ্নটা আসবে যে এবিও ব্লাড গ্রুপ কি, এবিও ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য লিখো, তখন তোমরা যেভাবে করবা যে মানুষের লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে যে ব্লাড গ্রুপিং করা হয়, সেই ব্লাড গ্রুপিংটাকে বলা হয় এ বি ও ব্লাড গ্রুপ। অর্থাৎ এই এ থেকে আসছে, বি থেকে আসছে, এ বি একসাথে, এ বি আর ও, অর্থাৎ এ বি ও ব্লাড গ্রুপ। আর এ বি ও ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য 4টা ব্লাড গ্রুপ থেকে 10টা বৈশিষ্ট্য হয়ে যাবে। অর্থাৎ তুমি এ এর অ্যান্টিজেন অ্যান্টিবডি কি, কাকে রক্ত দিতে পারে নিতে পারে, দুইটা হবে। সেম ভাবে বি, এ বি এবং ও, প্রত্যেকটা দুটা করে বৈশিষ্ট্য, এরকম 8টা বৈশিষ্ট্য। এবং ফাইনালি লিখে দিবা কি এ বি কে বলা হয় সার্বজনীন গ্রহীতা এবং ওকে বলা হয় সার্বজনীন দাতা। ঠিক আছে? এবার বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার উনি দেখলেন যে মানুষকে রক্ত দানকালে শুধুমাত্র এ বি এবং এ বি ও এটাই জানা যথেষ্ট না, জানতে হবে এ পজিটিভ না এ নেগেটিভ। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ জানার উদ্দেশ্যে উনি আবার এক্সপেরিমেন্ট শুরু করেন। এবার এক্সপেরিমেন্টের প্রাককালে উনি কি করেন, রেসাস বানরের রক্ত খরগোশের দেহে উনি প্রবেশ করান। খেয়াল করো, রেসাস বানরের রক্ত খরগোশের দেহে প্রবেশ করান। এবার বানরের যতটুকু রক্ত উনি খরগোশের দেহে প্রবেশ করাইলেন, দেখা গেল যে
ওই খরগোশের দেহে এমন একটা অ্যান্টিবডি তৈরি হলো, যেই অ্যান্টিবডিটাকে বলা হয় অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নামক অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটাকে বানরের রক্তকে জমাট বাঁধিয়ে দিল। এখন এই ঘটনাটা কেন ঘটলো সেটার উত্তর পাওয়ার জন্য উনি কি করলেন, মানুষের রক্ত নিয়ে আবার এক্সপেরিমেন্ট শুরু করলেন। উনি সেম খরগোশের, যেটা বানরের সাথে রক্ত জমাট বাঁধিয়েছিল, সেই খরগোশের রক্তের সিরামের সাথে, রক্তের সিরাম আমরা জানি কি, যে রক্ত জমাট বাঁধার পরে যে কষ্টা বা যে খড় রঙের মতো রস থাকে সেটাকে বলা হয় রক্তের সিরাম। যে রক্তের সিরামে কি অ্যান্টিবডিটা থাকে। উনি খরগোশের রক্তের সিরামের সাথে মানুষের রক্তকে টেস্ট টিউবে একীভূত করেন। করার পরে উনি দেখেন যে মানুষের যতটুক রক্ত ছিল ততটুক রক্ত কি জমাট বেঁধে গিয়েছে। তখন উনি ধরে নিলেন যে নিঃসন্দেহে মানুষের রক্তেও সে রেসাস বানরের রক্তের মতো কোনো অ্যান্টিজেন ছিল। আদারওয়াইজ একই খরগোশ একদিকে বানরের রক্তকে জমাট বাঁধিয়ে দিল, অন্যদিকে কি মানুষের রক্তকে জমাট বাঁধিয়ে দিল। ওই যে মানুষের রক্তে রেসাস বানরের মতো অ্যান্টিজেন, বানরের অ্যান্টিজেনের মতো যে অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছে সেটাকে বলা হয় RH অ্যান্টিজেন। রেসাস থেকে কি আসছে, RH অ্যান্টিজেন। আর এই RH অ্যান্টিজেনের উপর ভিত্তি করে যখন ব্লাড গ্রুপিং করা হবে তখন এটাকে বলা হবে RH ব্লাড গ্রুপ। তাহলে ধরো তোমার ব্লাড গ্রুপ এ, তোমার ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে তোমার ধরে নিতে হবে তোমার লোহিত রক্তকণিকা প্লাজমা মেমব্রেনে অ্যান্টিজেন এ আছে, এই জন্য তোমার ব্লাড গ্রুপ এ। এখন তোমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, তোমার ধরে নিতে হবে তোমার ওই অ্যান্টিজেনটা ছাড়া রেসাস বানরের অ্যান্টিজেনের মতো আরেকটা অ্যান্টিজেন আছে, যার কারণে তোমার রক্তের গ্রুপ হচ্ছে কি পজিটিভ। তাহলে বোঝা যায় যে যাদের রক্তে সেই RH অ্যান্টিজেনটা আছে তাদের হচ্ছে পজিটিভ রক্ত, আর যাদের রক্তে RH অ্যান্টিজেনটা নাই তারা হচ্ছে কি নেগেটিভ রক্ত। ঠিক আছে, অর্থাৎ RH পজিটিভ মানে তার মধ্যে সে RH অ্যান্টিজেনটাও আছে, আর এই নেগেটিভ মানে তার মধ্যে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনের অ্যান্টিজেন আছে কিন্তু RH অ্যান্টিজেনটা নেই। পৃথিবীতে প্রায় 95%-এরও বেশি মানুষ পজিটিভ, আর নেগেটিভটা খুবই কম। এটা একটা দুর্লভ বৈশিষ্ট্য মানুষের। ঠিক আছে, আর বিজ্ঞানী মেন্ডেলের মতে এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে পজিটিভটা হচ্ছে প্রকট এবং নেগেটিভটা হচ্ছে কি প্রচ্ছন্ন। সেটা ওই জিনের বিষয়, অর্থাৎ যেহেতু RH ফ্যাক্টরটা 3 জোড়া জিনের সমষ্টি, আর ওই 3 জোড়া জিনের মধ্যে যেগুলো প্রকট জিন দেখা গিয়েছে RH পজিটিভ বৈশিষ্ট্যধারীদের মধ্যে আছে, আর প্রচ্ছন্নটা হচ্ছে কি RH নেগেটিভ বৈশিষ্ট্যধারীদের মধ্যে। এখন যেহেতু AB এবং ABO এটা জানাই যথেষ্ট না, জানতে হবে পজিটিভ বা নেগেটিভ। তাহলে কেন আমাদের সেটা জানতে হবে? দুইটা কারণে। এক, কাউকে রক্ত দেওয়ার জন্য জানতে হবে, আর একটা হচ্ছে গর্ভাবস্থায় মায়ের সন্তানে কি সমস্যা হতে সেই যার কারণে জানতে হবে। কিরকম? ধরো বাবা পজিটিভ রক্ত, RH পজিটিভ, মা হচ্ছে RH নেগেটিভ। এখানে পজিটিভ বলতে যে কোনো পজিটিভ হতে পারে, নেগেটিভ বলতে যে কোনো নেগেটিভ হতে পারে, AB ABO। এখন এদের সন্তান হবে কি RH পজিটিভ। এখন মনে হতে পারে কেন সন্তান RH পজিটিভ হবে? বাবা পজিটিভ বলে না, মেন্ডেলীয় প্রকট বলে। অর্থাৎ মেন্ডেলীয় মতে RH পজিটিভটা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য, এটাই প্রকাশ পাবে। তাহলে এটা যদি হয়, সন্তান যদি হয় RH পজিটিভ, এই মুহূর্তে সন্তানটা কি মায়ের গর্ভে। এখন আমরা জানি একটা ভ্রূণ যখন মায়ের গর্ভে থাকে অমরার মাধ্যমে, অমরা যে জায়গাটা, যে জায়গায় একটা ভ্রূণ এবং মাতৃদেহের অংশ থাকে, যে জায়গায় রক্তনালী থাকে, এবং ওই রক্তনালীর মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় ভ্রূণ এবং মায়ের দেহে বিভিন্ন দ্রব্যের আদান প্রদান হচ্ছে। তাহলে ভ্রূণ যেহেতু পজিটিভ এবং মা যেহেতু নেগেটিভ, ভ্রূণের রক্তটা যখন অমরার মাধ্যমে মায়ের রক্তে যাবে, মায়ের রক্ত নেগেটিভ বলে ভ্রূণের রক্তের বিরুদ্ধক একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, যেটাকে বলা হবে অ্যান্টি RH ফ্যাক্টর নামক অ্যান্টিবডি। অ্যান্টি RH ফ্যাক্টর কথাটা মানে হচ্ছে বিরুদ্ধক কোনো অ্যান্টিবডি। ওই অ্যান্টি RH ফ্যাক্টরটা কি করবে? ভ্রূণের রক্তে লোহিত রক্তকণিকাকে জমাট বাঁধিয়ে দেবে। এখন আমরা জানি একটা ভ্রূণের প্রতি ঘন মিলিলিটার রক্তে কি 80 থেকে 90 লাখের মতো লোহিত রক্তকণিকা থাকে। তাহলে ওই ভ্রূণের লোহিত রক্তকণিকা যদি জমাট বেঁধেই যায় তাহলে ভ্রূণটা কি হয়ে যাবে? মারা যাবে। তবে কোনো কারণে প্রথম সন্তানটা বেঁচে যাবে। কেন বেঁচে যাচ্ছে? যখন ভ্রূণের রক্ত মায়ের রক্তের সাথে মিশছে, মায়ের রক্তে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেটা তৈরি হতে অনেক সময় লাগে। তাহলে এই সময়ের মধ্যে যদি ভ্রূণটা ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে তখন ভ্রূণটা কি বেঁচে যাচ্ছে বা শিশুটা বেঁচে যাচ্ছে। তবে বেঁচে গেলেও তার যে রোগটা হচ্ছে রক্ত স্বল্পতাজনিত যে রোগটা, অর্থাৎ রক্তের কণিকাগুলো ভেঙে যাওয়ার কারণে যে রোগটা হচ্ছে, যেটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস।
অর্থাৎ ওই রোগটার কারণে কি হতে পারে, তার জন্ডিস হতে পারে, মারাত্মক জন্ডিস হতে পারে। এরকম হতে পারে জন্ডিস হওয়ার কারণে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে মারা যেতে পারে, অথবা জন্ডিস অবস্থায় প্রপার ট্রিটমেন্টের কারণে সে বেঁচেও যেতে পারে প্রথম সন্তান। আর বেঁচে যেতে পারে কেন? কারণ মায়ের রক্তে যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা নামক অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা তৈরি হতে অনেক সময় লাগে। এবার দ্বিতীয় সন্তান যখন হবে তখন সেটা কি হবে, পজিটিভই হবে, যেহেতু পজিটিভটাকে মেন্ডেলীয় প্রকট। আর পজিটিভ হলে তখন যখন ভ্রূণের রক্তটা মায়ের রক্তে যাচ্ছে অমরার মাধ্যমে, তখন কি মায়ের রক্তে অলরেডি তৈরি করা যে অ্যান্টিবডিটা ছিল সরাসরি ভ্রূণটাকে কি করে ফেলবে, রক্তের লোহিত রক্তকণিকাকে জমাট বাঁধিয়ে দিবে। তার মানে হচ্ছে সেকেন্ড সন্তান বাঁচার কোনো সম্ভাবনা নাই। তবে সব কিছুরই সমস্যার বা সব সমস্যারই সমাধান আছে, এটারও সমাধান আছে। অর্থাৎ প্রথম সন্তান হওয়ার পর মাকে একটা টিকা দিতে হয় 72 ঘন্টার মধ্যে, প্রথম সন্তান জন্মানোর 72 ঘন্টার মধ্যে, যেটাকে বলা হয় অ্যান্টি রেসাস নামক একটা টিকা। ওই টিকাটা যদি দেওয়া হয় তাহলে মায়ের রক্তে যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নামক অ্যান্টিবডি তৈরি হচ্ছিল, সেই অ্যান্টিবডি তৈরির প্রসেসিংটা বন্ধ হয়ে যায়। তাহলে দ্বিতীয় সন্তান হওয়ার পরে স্বাভাবিকভাবে প্রথম সন্তানের মতো বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সব সন্তানের মৃত্যুর কারণে যে রক্ত ঘটিত তা কিন্তু নয়, ঠিক আছে। যার কারণে এই গর্ভাবস্থায় আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ মা নেগেটিভ হলে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু মা পজিটিভ হলে, বাবা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে প্রবলেম হবে না, কারণ সন্তানও পজিটিভ, মাও কি পজিটিভ। সুতরাং সন্তান বা ভ্রূণের রক্তে লোহিত রক্তকণিকার বিরুদ্ধে মায়ের রক্তে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। এবার রক্ত সঞ্চারণকালে গুরুত্ব, প্রথমটা ছিল গর্ভাবস্থায়, এখন হচ্ছে রক্ত সঞ্চারণকালে। ধরো কারো রক্তের প্রয়োজন হলো, সে হসপিটালে গেল, তাকে রক্ত দেওয়া হলো। তো সব জায়গায় সবভাবে বা সব সময় যে রক্ত টেস্ট করে রক্ত নেয় তা কিন্তু না। অনেক সময় রোগীকে তাৎক্ষণিক বাঁচানোর জন্য কি যে কোনো রক্ত টেস্ট না করেও কিন্তু দেওয়া হয় ভুলবশত। এখন ধরো তোমার রক্তের প্রয়োজন হলো, তোমাকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে তোমাকে কোনো পজিটিভ রক্ত দেওয়া হলো, কিন্তু তোমার রক্ত টেস্টই করা হয়নি, অলরেডি তোমার রক্ত ছিল নেগেটিভ। তাহলে ঠিক আগের ঘটনার মতোই ওই পজিটিভ রক্তটা যখন তোমার রক্তের সাথে মিশলো, মিশার সাথে সাথে তোমার যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নামক অ্যান্টিবডিটা তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা কি করবে, ওই যে দাতা তোমাকে রক্ত দিল সে দাতার রক্তটাকে জমাট বাঁধিয়ে দিবে। তাহলে দাতা রক্তটা দিল তোমাকে উপকারের জন্য, তখন তোমার উপকারের বদলে অপকারী হবে। তবে কোনো কারণে তুমি প্রথমবার বেঁচে যেতে পারো, কারণ ওই যে বলেছে যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নামক অ্যান্টিবডিটা তৈরি হতে কিছুটা সময় লাগে। এর মধ্যে যদি দাতার রক্তটা তোমার রক্তের সাথে মিশে যায় তাহলে কিন্তু তুমি বেঁচে যাবা। তবে সেকেন্ড বার যদি একই ঘটনা ঘটে এবং ইতিপূর্বে তুমি পজিটিভ রক্ত গ্রহণ করেছিলা, তোমার রক্তের মধ্যে সে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নামক অ্যান্টিবডিটা আছে, তাহলে সেকেন্ড বারও তুমি পজিটিভ রক্ত নিলা, সেক্ষেত্রে কিন্তু তোমার বাচ্চার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে তোমার অলরেডি তৈরি হওয়া যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নামক অ্যান্টিবডি তোমার ওই দাতার যতটুকু রক্ত তোমার রক্তের সাথে আসলো ততটুকু রক্তকে জমাট বাঁধিয়ে দিবে। তাহলে ওই রক্তটা তোমার শরীরে কেন দেওয়া হলো, তোমার যেন উপকার হয়, কিন্তু ওইটা এসে যদি জমাট বেঁধে যায় তখন কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবা এবং মৃত্যুর মুখে পতিত হবা। যার কারণে ওই রক্ত সঞ্চালনের জন্য এবং গর্ভাবস্থায়, এই দুই অবস্থার কারণে আমাদের আরএইচ ফ্যাক্টরটা জানা খুবই জরুরি। অর্থাৎ রক্তদানকালে বা গর্ভাবস্থায় মানে এ বি ও এটা জানাই যথেষ্ট না, তোমাকে অবশ্যই জানতে হবে এ পজিটিভ বা এ নেগেটিভ কিনা, ঠিক আছে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং তোমরা ওই আরএইচ ফ্যাক্টর কি এবং আরএইচ ফ্যাক্টরের দুটা গুরুত্ব খুব সুন্দর করে লেখা আছে বইতে। আর আরেকটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ কি, এবিও ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য লিখো। এখান থেকে ছোট্ট করে প্রশ্ন হতে পারে যে সার্বজনীন দাতা ও সার্বজনীন গ্রহীতার পার্থক্য লিখো, ঠিক আছে। বা গর্ভাবস্থায় আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব বা রক্ত সঞ্চালনজনিত কারণে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব উল্লেখ করো। আশা করি বাসায় পড়বে এবং বাসায় পড়লে অবশ্যই তোমরা বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।